এবার যাচ্ছি রিঅ্যাবজর্পশন। আফটার ফিল্ট্রেশনের পর, অবশ্য ফিল্ট্রেশনটাকে কিন্তু নর্মাল বলি না, আমরা সবসময় বলি আলট্রা ফিল্ট্রেশন, হ্যাঁ, কারণ এটা মাইক্রোস্কোপিক ফিল্ট্রেশন। আফটার ফিল্ট্রেশনের পর এই ফিল্টারের ফ্লুইড কি হয়, এই রেনাল টিউবুলের মধ্যে দিয়ে কন্ডাক্ট হয়, এবং রেনাল টিউবুলের মধ্যে দিয়ে কন্ডাক্ট হওয়ার সময় কি হয়, এরা অ্যাবজর্ব হয়। এখানে আগের দিন একটা কথা বলেছিলাম যে এই যে ইফারেন্ট আর্টারি, এটাকে বলে ইফারেন্ট আর্টেরিওল। ইফারেন্ট আর্টেরিওল এ কি করে বলেছিলাম, এখান থেকে এসে এখানে আবার ক্যাপিলারি ফর্ম করে, বলেছিলাম তো নাকি? ক্যাপিলারি ফর্ম করে তাকে আমরা বলি পেরিটিউবুলার ক্যাপিলারি বেড। কার ক্ষেত্রে? সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে। বা আর যে যারা মেডুলারি নেফ্রন, জাস্টা মেডুলারি নেফ্রন ছিল, সেক্ষেত্রে এর সঙ্গে প্যারালালি একটা স্ট্রাকচার তৈরি করে যাকে আমরা বলছিলাম ভেসা রেক্টা, তাই তো? তাহলে ভেসা রেক্টা কিংবা পেরিটিউবুলার ক্যাপিলারি বেড মানে হচ্ছে এর এই রেনাল টিউবুলের পাশে পাশে কি থাকে, ব্লাড ভেসেল থাকে। ক্যাপিলারি বেড মানে এর মধ্যে এর আশেপাশে সব এরকম ভাবে ব্লাড ভেসেল থাকে। আমার বক্তব্য হচ্ছে এই রেনাল টিউবুলের মধ্যে দিয়ে যখন এটা কিন্তু ফিল্ট্রেটেড ফ্লুইড, এটা ইউরিন নয়। এই ফিল্ট্রেটেড ফ্লুইড যখন এর মধ্যে দিয়ে যায়, তখন এই ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে থেকে ম্যাক্সিমাম জিনিস কি হয়, এখান থেকে আবার ঘুরে চলে যায় ব্লাডে। খেয়াল কর, ব্লাড থেকে একটা জিনিস বেরিয়ে গেল, কোথায় এলো? রেনাল টিউবুলে। টিউবুল থেকে আবার ব্লাডে যাচ্ছে। আবার ব্লাডে যাওয়া মানে কি, পুনরায় ব্লাডে যাচ্ছে বলতে পারি। ওর জন্যই এই অ্যাবজর্পশনটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন। নর্মালি ব্লাডে কিছু প্রবেশ করাটাকে অ্যাবজর্পশন বলি, এখানে ব্লাড থেকে বেরিয়ে এসে আবার ব্লাডে ঢোকে বলে এই ঘটনাটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন। কথাটা নর্মাল অ্যাবজর্পশন না বলে বলি রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে ব্লাড থেকে রিলিজ হয়ে আবার ফার্দার ব্লাডে এন্টার করাটাকে বলা হয় রিঅ্যাবজর্পশন। ওর জন্য এই মেকানিজমটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন। এই যে রিঅ্যাবজর্পশন যে মেকানিজম, এখানে ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে যে মেটেরিয়াল গুলো আসে, তার মধ্যে কিছু কিছু মেটেরিয়াল থাকে যারা যতটুকু ফিল্ট্রেটেড ফ্লুইডে আসে তার 100%ই রিঅ্যাবজর্ব হয়ে যায়। রিঅ্যাবজর্ব রিঅ্যাবজর্ব হয় 100%। যে মেটেরিয়াল গুলো 100% রিঅ্যাবজর্ব হয়, সেই মেটেরিয়াল গুলোকে আমরা নাম দিই থ্রেশহোল্ড মেটেরিয়াল। কি বলা হয়? থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড এলিমেন্ট। একে বলা হয় থ্রেশহোল্ড এলিমেন্ট। কোনগুলো? যারা ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে থেকে 100% মেটেরিয়াল যখন রিঅ্যাবজর্ব হয়ে যায়, তাকে বলা হয় থ্রেশহোল্ড এলিমেন্ট। ওকে, এই থ্রেশহোল্ড এলিমেন্টের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে এদের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড। এই মেটেরিয়াল গুলো কি হয়, যতটুকু এখান থেকে লিকেজ হয়ে চলে আসে ব্লাডে, ব্লাডের গ্লুকোজ ব্লাডের একটা মেজর কম্পোনেন্ট। আমরা অনেক কষ্ট করে গ্লুকোজ খাবার খেয়ে ঢোকাই, সেই গ্লুকোজ যদি ইউরিন দিয়ে বেরিয়ে যায় তাহলে তো আমার লস। ওই জন্য বডি নর্মালি গ্লুকোজ যতটুকু এখানে চলে আসে ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে, সবটা ঘুরিয়ে আবার রিঅ্যাবজর্ব করে নেয়। তাহলে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এদেরকে বলা হয় থ্রেশহোল্ড এলিমেন্ট। কেন থ্রেশহোল্ড এলিমেন্ট? যারা এরা 100% রিঅ্যাবজর্ব হয়ে যায়। বলতে পারলাম? চলো, কিছু কিছু মেটেরিয়াল থাকে যারা 100% রিঅ্যাবজর্ব হয় না, কিন্তু রিঅ্যাবজর্ব হয়, খুব লেস অ্যামাউন্ট রিঅ্যাবজর্ব হয়, লেস অ্যামাউন্ট, খুবই কম রিঅ্যাবজর্ব হয়।
less amount reabsorption, reabsorbed particle, reabsorbed particle, less amount reabsorbed particle যারা হয় তাদেরকে আমরা বলি লো, লো থ্রেশহোল্ড, এদেরকে বলা হয় লো থ্রেশহোল্ড, লো থ্রেশহোল্ড। একটা হচ্ছে থ্রেশহোল্ড এলিমেন্ট যে 100% রিঅ্যাবজর্ব হয়, যে লেস অ্যামাউন্ট রিঅ্যাবজর্ব হয় তাকে বলা হয় লো থ্রেশহোল্ড এলিমেন্ট, লো থ্রেশহোল্ড এলিমেন্ট। এক্সাম্পল কি? খুব লেস অ্যামাউন্ট যারা রিঅ্যাবজর্ব হয় তাকে বলা হয় লো থ্রেশহোল্ড এলিমেন্ট। এক্সাম্পল হচ্ছে ইউরিয়া, ইউরিয়া আমাদের ইউরিনের একটা মেন প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া, মেন কম্পোনেন্ট হচ্ছে ইউরিয়া। সেই ইউরিয়া কিন্তু কিছুটা হলেও রিঅ্যাবজর্ব হয়। আমরা ভুল করে ইউরিয়া এক্সক্রিটরি মেটেরিয়াল বলে ইউরিয়া রিঅ্যাবজর্ব হয় না বলতে পারবো না। ইউরিয়া রিঅ্যাবজর্ব হয় কিন্তু লেস অ্যামাউন্ট রিঅ্যাবজর্ব হয়। ওর জন্য ইউরিয়াকে ফেলা হয় কোন ক্যাটাগরিতে? লো থ্রেশহোল্ড এলিমেন্ট ক্যাটাগরির মধ্যে। আরেকটা হয় যেটা কোনো রকম রিঅ্যাবজর্বই হয় না, কোনো রকম রিঅ্যাবজর্বই হয় না, যাকে আমরা বলি নো রিঅ্যাবজর্বড এলিমেন্ট। এখানে রিঅ্যাবজর্বটা হয় না, রিঅ্যাবজর্পশনটা টোটালি হয় না বা জিরো হয়। এটাকে আমরা বলি নো থ্রেশহোল্ড, নো, এই জিনিসটাকে আমরা বলি নো থ্রেশহোল্ড এলিমেন্ট। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে ক্রিয়েটিনিন। তাহলে এর এক্সাম্পলটা আসবে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন হচ্ছে নো থ্রেশহোল্ড এর এক্সাম্পল এলিমেন্টের। নর্মালি ক্রিয়েটিনিন আমাদের বডিতে যদি তৈরি হয় সেটা রিঅ্যাবজর্ব হয় না, পুরোটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়। যদি দেখা গেল ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল খুবই কম থাকে, বাড়তে শুরু করলো, তার মানে বুঝতে হবে আমার ফিল্ট্রেটেড এ দিয়ে ক্রিয়েটিনিন বেরোচ্ছে না, তার মানে বুঝতে হবে আমার অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ট্রেটেড হচ্ছে না, তার মানে বুঝতে হবে আমার এখানে ফিল্ট্রেশন মেমব্রেনের কোনো ডিফল্ট আছে, এর মানে বুঝতে হবে কিডনি এফেক্টেড। তাহলে আমার কিডনি ক্লিয়ার ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য যে টেস্টটা ডাক্তারে করতে দেয় প্রথমে সেটা হচ্ছে ক্রিয়েটিনিন টেস্ট। নর্মালি ক্রিয়েটিনিন লেভেল আমাদের খুব কম থাকে, যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় তার মানে এটা ইন্ডিকেট করে আমাদের নেফ্রনে ফিল্ট্রেশন মেমব্রেন প্রপারলি কাজ করছে না, মানে এটা ফিল্টারেড হচ্ছে না, ওর জন্য ব্লাডে জমছে এবং ব্লাডে এর কনসেন্ট্রেশন বাড়ছে। তাহলে ব্লাডে ক্রিয়েটিনের কনসেন্ট্রেশন বাড়া ইন্ডিকেট করে আমাদের কিডনি নর্মাল ফর্মে নেই, মানে ফিল্ট্রেশন মেমব্রেনটা কোনোভাবে এফেক্টেড। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু রিঅ্যাবজর্পশন প্রপার্টি আমরা এই ফিল্টারেড ফ্লুইডের মধ্যে পার্টিকেলগুলোকে কতগুলো প্যাটার্নে ভাগ করলাম: থ্রেশহোল্ড এলিমেন্ট, লো থ্রেশহোল্ড এলিমেন্ট, নো থ্রেশহোল্ড এলিমেন্ট উইথ এক্সাম্পল। এই জায়গাটা আশা করি ক্লিয়ার হলো। ওকে, নেক্সট। নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে এখানে ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে কি কি মেটেরিয়াল থাকে এবং তারা কোথায় কোথায় রিঅ্যাবজর্ব হয়। ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলো হচ্ছে 1 নম্বর গ্লুকোজ, 2 নম্বর অ্যামিনো অ্যাসিড,
3 নম্বর সোডিয়াম ক্লোরিন, 4 নম্বর HCO3-, 5 নম্বর স্মল প্রোটিন, 6 নম্বর ইউরিয়া, 7 নম্বর জল। এগুলো হচ্ছে মেটেরিয়াল। আমার ইউরিনের মধ্যে অ্যাকচুয়ালি এই মেটেরিয়ালগুলো থাকে কোথায়? ফিল্ট্রেটেড ফ্লুইডে। ব্লাড থেকে এই মেটেরিয়ালগুলো আমার চলে আসে কোথায়? ফিল্ট্রেটেড ফ্লুইডে। এবার এগুলো কোথায় কি রিঅ্যাবজর্পশন হয়, এটা হচ্ছে মেন। কোন কম্পার্টমেন্টে কোন পার্টটা রিঅ্যাবজর্ব হয়। ওকে, এই পার্টটা এবার যাচ্ছি। এবার আসছি ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে থাকা এলিমেন্টগুলো কোথায় কোথায় রিঅ্যাবজর্ব হয়। এখানে তার আগে একটা কথা বলি, ফিল্ট্রেটেড ফ্লুইডের মধ্যে রিঅ্যাবজর্পশন দুটো ক্যাটাগরিতে হয়। সেটা হচ্ছে এইটাকে আমরা কি বলি? প্রক্সিমাল রেনাল টিউবুল, পিসিটি। আর এটাকে আমরা কি বলি? এটাকে ডিসিটি, তাই তো? এটাকে বলা হয় পিসিটি, ওটাকে বলা হয় ডিসিটি। এখানে একটা কথা বলি, পিসিটির যে রিঅ্যাবজর্পশনটা হয় তার জন্য কোনো ফ্যাক্টরের এ লাগে না, ইনফ্লুয়েন্স লাগে না। উইদাউট এনি ফ্যাক্টর, কোনো কোনো ফ্যাক্টর বা কোনো প্রোটিন কিংবা আদার্স কোনো মলিকিউলের প্রেজেন্স ছাড়াই এই প্রক্সিমাল রিজিয়নে রিঅ্যাবজর্পশন কন্টিনিউ হয়। তার মানে প্রক্সিমাল রিঅ্যাবজর্পশনের রেটটা সবসময় ফিক্সড। এই প্রক্সিমাল রেনাল টিউবুলে কতটুকু গ্লুকোজ রিঅ্যাবজর্ব হবে, কতটুকু অ্যামিনো অ্যাসিড হবে, কতটুকু সোডিয়াম হবে, কতটুকু ওয়াটার হবে, এগুলো সব ফিক্স থাকে। এটা আনচেঞ্জেবল। এটা অন্য কোনো মলিকিউলের প্রেজেন্সে এটা বাড়বে কমবে এরকম নয়। কিন্তু ডিসিটির এখানে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বা আদার্স মলিকিউলের রিঅ্যাবজর্পশনটা কোনো একটা স্পেসিফিক ফ্যাক্টরের প্রেজেন্সে বাড়ে কিংবা কমে। ওই ফ্যাক্টরটা আছে তার মানে ও রিঅ্যাবজর্পশনটা বেড়ে গেল, ওর ফ্যাক্টরটা নেই তাই রিঅ্যাবজর্পশন রেটটা কমে গেল। তাহলে এখানকার রিঅ্যাবজর্পশনটা কারো উপর ডিপেন্ডেন্ট? এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। প্রক্সিমাল রেনাল টিউবুলের রিঅ্যাবজর্পশনটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাবজর্পশন। এই রিঅ্যাবজর্পশন একটা নাম আছে, এটাকে বলা হয় অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। এই যেখানে ইন্ডিপেন্ডেন্ট যে রিঅ্যাবজর্পশনটা হয় রেনাল টিউবুলে, যেটা প্রক্সিমাল রেনাল টিউবুলে, তাকে আমরা বলি অব্লিগেটরি। এটাকে বলা হয় অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন মানে যাকে বলা হয় বাধ্যতামূলক। এখানে রিঅ্যাবজর্পশন হবেই, হতে বাধ্য, কারোর উপর কেউ থাক না থাক ও দেখবে না। কিন্তু ডিসিটির ক্ষেত্রে রিঅ্যাবজর্পশনটা কারো উপস্থিতিতে বাড়বে কিংবা কারো উপস্থিতিতে কমবে। ওর জন্য ওখানকার রিঅ্যাবজর্পশনটাকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। ওটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট রিঅ্যাবজর্পশন ইন প্রেজেন্স অফ স্পেসিফিক ফ্যাক্টর। এটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। এটার এক্সাম্পল বলি কেন ফ্যাকাল্টেটিভ। এডিএইচ হরমোনের উপস্থিতিতে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ে, অ্যালডোস্টেরন হরমোনের উপস্থিতিতে এখানে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ে। এই সমস্ত কারো উপস্থিতিতে যখন এখানকার রিঅ্যাবজর্পশনটা ফেসিলিটেড হয় তখন তাকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। তাহলে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন অলওয়েজ কোথায় হয়? ডিসিটিতে। আর আমার এই কি বলে অব্লিগেটরি কোথায় হয় বা ইন্ডিপেন্ডেন্ট কোথায় হয়? পিসিটিতে। এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো।
চলো নেক্সট। এবার যাচ্ছি কোথায় কি রিঅ্যাবজর্পশন হয়। প্রক্সিমাল রেনাল টিউবুলে রিঅ্যাবজর্পশন মেনলি হয় গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড। গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিডের মেন রিঅ্যাবজর্পশন হয় কোথায়? প্রক্সিমাল রেনাল টিউব। এখানে কি হয়? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ অ্যান্ড অ্যামিনো অ্যাসিড হয় প্রক্সিমাল রেনাল টিউবুলে। প্রক্সিমাল রেনাল টিউবুল থেকে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড যায় কোথায়? এর পাশে ব্লাড ভেসেল যেটা, সেই ব্লাড ভেসেলে যায়। এর নাম কি? পেরিটিউবুলার ক্যাপিলারি বেড। ওকে, তাহলে এখানে এইবার এই গ্লুকোজ বা অ্যামিনো অ্যাসিডের যে রিঅ্যাবজর্পশন হয়, সেই রিঅ্যাবজর্পশনটা কি ধরনের রিঅ্যাবজর্পশন? তাহলে আমাকে জানতে হবে কোথায় কি রিঅ্যাবজর্পশন হয়, কিভাবে হয়। আমরা জানি যেখানে রিঅ্যাবজর্পশনে কোনো এটিপি লাগে না তাকে আমরা বলি প্যাসিভ রিঅ্যাবজর্পশন, প্যাসিভ ট্রান্সপোর্ট মেকানিজম। যেখানে এটিপি লাগে তাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম। যেখানে ডাইরেক্ট এটিপি লাগে তাকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেখানে ডাইরেক্ট এটিপি লাগে না, ইনডাইরেক্ট লাগে, তাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম। তো আমাকে এখানে রিঅ্যাবজর্পশন কোথায় কি হয় বলতে হবে এবং কিভাবে হয় বলতে হবে। এখানকার যে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিডের যে রিঅ্যাবজর্পশন হয়, এই রিঅ্যাবজর্পশনটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যাটাগরি। তাহলে এই ক্ষেত্রে দুটো পয়েন্ট জানতে হবে, একটা হচ্ছে কি ক্যাটাগরি রিঅ্যাবজর্পশন, তিনটে, একটা হচ্ছে কোথায় রিঅ্যাবজর্পশন হয়, পিসিটি তে। গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড হচ্ছে পিসিটি তে। দু নম্বর হচ্ছে কি ক্যাটাগরি রিঅ্যাবজর্পশন, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তিন নম্বর কথা, যে ট্রান্সপোর্টার এখানে এই ট্রান্সপোর্টে হেল্প করে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড, তাকে আমরা কি বলি? সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ অর অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার। এটাকে বলা হয় সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ অর অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার, যাকে আমরা গ্লুকোজের ক্ষেত্রে বলা হয় এসজিএলটি। এসজিএলটি সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে হয়, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে হয়, কোথায় হয়? পিসিটি তে। কে গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড রিঅ্যাবজর্পশন হয়। বুঝতে পারলাম? তাহলে আমার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়ামটা হলো। তবে সোডিয়ামের খুব সব না, সোডিয়ামের প্রায় 65% সোডিয়াম, অনলি 65% সোডিয়াম হয় প্রক্সিমালে, বাকি সোডিয়াম হবে আদার্স রিজিয়ানে। স্মল অ্যামাউন্ট প্রোটিন এখানে রিঅ্যাবজর্ব হয়। আর কি হয়? প্রোটিন, স্মল প্রোটিন, স্মল প্রোটিন, স্মল প্রোটিন রিঅ্যাবজর্ব হয়। লেস অ্যামাউন্ট ওয়াটার রিঅ্যাবজর্ব হয়, ওয়াটার খুবই কম, লেস অ্যামাউন্ট ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। সিম্পল যে প্রোটিন রিঅ্যাবজর্ব সেটা কিভাবে হয়? প্রোটিন রিঅ্যাবজর্ব গুলো হয় রিসেপ্টর ডিপেন্ডেন্ট রিঅ্যাবজর্পশন। এখানে এই সেলের মেমব্রেনে কিছু রিসেপ্টর থাকে, হঠাৎ করে কোনো একটা স্পেসিফিক প্রোটিন চলে এলো, সে প্রোটিনটা এখানে বাইন্ড করলো, সঙ্গে সঙ্গে এই প্রোটিনটাকে রিসেপ্টর সেলের মধ্যে ঢুকিয়ে নিল। এইভাবে এই প্রোটিন রিঅ্যাবজর্পশনটাকে বলা হয় রিসেপ্টর ডিপেন্ডেন্ট রিঅ্যাবজর্পশন। স্মল প্রোটিন রিঅ্যাবজর্পশনটা কি হয়? স্মল প্রোটিনের মধ্যে কারা পড়ে? ইনসুলিন আর অ্যালবুমিন, এই কিছু অ্যান্টিবডি যেমন হয়। তো এগুলোকে রিঅ্যাবজর্ব কিভাবে হয় বললাম? রিঅ্যাবজর্পশনেরটা হচ্ছে পিসিটি তে। প্যাটার্নটা কি? এটা যে গ্লুকোজ ছিল সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড ট্রান্সপোর্ট। ওকে, স্মল প্রোটিনের মধ্যে কারা পড়ে? এটা হচ্ছে ইনসুলিন, অ্যান্টিবডি, এরা এরা কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট হয়। ওটা প্যাসিভ সরি, প্যাসিভ না, এটা অ্যাক্টিভ প্যাসিভ কিছু বলা যাবে না, এটা প্যাসিভ বলতে পারিস, ঠিক আছে, অ্যাক্টিভ নয়। তারপর লেস অ্যামাউন্ট অফ ওয়াটার,
ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন হয় এই রিঅ্যাবজর্পশনটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্যাসিভ রিঅ্যাবজর্পশন হয়, প্যাসিভ, এটা হয় প্যাসিভ ক্যাটাগরি, প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ নয়, কোনো এটিপি লাগে না। ওকে, তাহলে এখানে আমি বললাম এই তিনখানা রিঅ্যাবজর্পশন এখানে গেল। পিসিটি রিঅ্যাবজর্পশন, ওকে। এবার চলে আসছি হেনরির লুপ। হেনরির লুপের ক্ষেত্রে হেনরির লুপে দুখানা আর্ম আছে দেখ, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, ওটাকে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং আমরা এই হেনরি লুপের পার্ট অনুযায়ী এটাকে, এই পার্টটাকে আমরা কি বলি, এই পার্টটাকে, আর এই পার্টটাকে কি বলি, এই পার্টটাকে কি বলি আর এই পার্টটাকে কি বলি? এটাকে বলা হয় থিক ডিসেন্ডিং, থিন ডিসেন্ডিং, থিন অ্যাসেন্ডিং, থিক অ্যাসেন্ডিং, তাই তো? থিক অ্যাসেন্ডিং যে রিজিয়ান, থিক অ্যাসেন্ডিং, ভালো করে বোঝ, থিক যে অ্যাসেন্ডিং, আগে থিনটা বলা হোক। এখানে যে এই যে রিজিয়ান, এটা একটু স্ট্রাকচারটা একটু ই করতে হতো, তারা এই যে থিক যে অ্যাসেন্ডিং, এই থিক যে ডিসেন্ডিং, এই পোর্শন গুলো, এই যে পোর্শন রিজিয়নটা, এই পোর্শনে, এই পোর্শনে, এই জায়গাগুলোতে কি হয়, এখানে মেনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। কি হয়? ওয়াটার রিঅ্যাবজর্পশন। তাহলে থিক আর থিন যে মেনলি, মেনলি কিন্তু থিক, থিক বলা হয়, থিনও পার্টিসিপেট করে খুব কম, মেনলি থিক। এমসিকিউ এলে থিক দিতে হবে আমাকে, হ্যাঁ, স্টার থিক দিলাম। তাহলে মেনলি থিক অ্যাসেন্ডিং এ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, থিনেও হয় কিন্তু থিকে মেন ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কিভাবে হয় সেটা আমি যাচ্ছি। তাহলে এখানে মেনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন কোথায় হয়? থিক অ্যাসেন্ডিং এ, সরি থিক ডিসেন্ডিং এ। তাহলে হেনরির লুপে থিক ডিসেন্ডিং এ ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। এখানে কতটা ওয়াটার হয়? প্রায় 25% ওয়াটার রিঅ্যাবজর্ব হয় এখানে। 65 বললাম এখানে প্রক্সিমালে, 25 বলছি ওখানে। এখানে রিঅ্যাবজর্পশন কোন জায়গায় হচ্ছে হেনরি লুপের? এই জায়গাটাকে আমরা কি বলছি? ডিসেন্ডিং আর্ম, যেটা আমার ঠিক ডিসেন্ডিং আর্ম। তাহলে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় কোথায়, জায়গাটা বললাম। এবার কিভাবে হয় সেই কারণটা হচ্ছে, এখানে একটা মেকানিজম কাজ করে, সেই মেকানিজমটাকে লিখে রাখ। ওটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম, এই মেকানিজমের জন্য এখানে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়। তাহলে হেনরি লুপে ওয়াটার রিঅ্যাবজর্পশনের মেন কারণ কি? কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। কি বলছে এখানে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। এটা তোরা বুঝতে পারবি না, তোদের জন্য না এটা, তোরা খালি এই টার্মটা মনে রাখিস। এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কোন মেকানিজমের মাধ্যমে হয়? মেকানিজমটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টি, এটা বিএসসি টপিক, তোদের না, তোরা খালি নাম জানলেই হবে। এটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমের মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। কোন জায়গায় হয়? এটা হচ্ছে আমার এই ডিসেন্ডিং থিক আর্ম মেনলি, কেউ কেউ থিন আর্মকেও ইন্ডিকেট করে, মেনলি থিক আর্ম। ঠিক আছে, চলো তারপরে এখানে যে থিক অ্যাসেন্ডিং আর্ম, থিক অ্যাসেন্ডিং আর্মে কি হয়? থিক অ্যাসেন্ডিং আর্মে এখানে রিঅ্যাবজর্ব হয় সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন আর পটাশিয়াম, তিনটেই হয়।
সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম এই তিনটেই রিঅ্যাবজর্ব কোথায় হয়? আমার এই অ্যাসেন্ডিং থিক আর্মে, থিনে নয়, অ্যাসেন্ডিং থিক আর্মে, থিক আর্মে, অ্যাসেন্ডিং থিক আর্মে। থিন আর্ম জেনারেলি ইমপারমিয়েবল হিসাবে কাজ করে, অ্যাসেন্ডিং থিন আর্মে কিছু রিঅ্যাবজর্ব হয় না, কিন্তু ডিসেন্ডিং থিনে হয়। থিকে ম্যাক্সিমাম ওয়াটার, এখানে মিনিমাম লেস অ্যামাউন্ট ওয়াটার। আর অ্যাসেন্ডিং থেকে কি বলছি, সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন রিঅ্যাবজর্ব হয়। এখানে যে রিঅ্যাবজর্পশনটা হয়, সেই রিঅ্যাবজর্পশনটা একটা স্পেশাল ট্রান্সপোর্টের ডিপেন্ডেন্ট রিঅ্যাবজর্পশন হয়। সেই স্পেশাল ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে, এখানে যে ট্রান্সপোর্টার দিয়ে এই ট্রান্সপোর্টটা হয় বা এই রিঅ্যাবজর্পশনটা হয়, তার নাম হচ্ছে Na প্লাস K প্লাস C-L3 Cl2 কো ট্রান্সপোর্টার। এটা এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার, এটা অ্যাক্টিভ, এটা একটা অ্যাক্টিভ, এখানে এটিপি ইউজ হয়। তাহলে এখানে সোডিয়াম, পটাশিয়াম, Cl2 কিন্তু এটা, হ্যাঁ, ক্লোরিন কো ট্রান্সপোর্টারের থ্রু দিয়ে এখানে ট্রান্সপোর্ট হয় সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, এবং এই ট্রান্সপোর্টটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমি আমার প্রক্সিমাল রেনাল টিউবুলে কি কি রিঅ্যাবজর্ব কোথায় কোথায় হয় বললাম, আমার হেনরির লুপের কি কি অ্যাবজর্ব কোথায় কোথায় হয় বললাম। এবার আসছি ডিসিটি। ডিসিটিকে আমরা দুখানা পার্ট করি, একটা পার্টকে বলা হয় আর্লি ডিসিটি, একটাকে বলা হয় লেট ডিসিটি। আর্লি ডিসিটি আর লেট ডিসিটি। আর্লি ডিসিটিতে মেনলি রিঅ্যাবজর্ব হয়, আমি এটাকে দুটো পার্টে ভাগ করি, ধরলাম এটাকে আর্লি বললাম, এই পার্টটাকে, এখান থেকে এই পার্টটা আর্লি, এটা হচ্ছে লেট। আর্লি যে ডিসিটি, আর্লি ডিসিটির মধ্যে মেনলি রিঅ্যাবজর্ব হয় সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম, ক্লোরিন মেনলি। লেস অ্যামাউন্ট গ্লুকোজ হয়, খুব কম পরিমাণ, লেস অ্যামাউন্ট গ্লুকোজ, খুব কম পরিমাণ গ্লুকোজ হয়। আর যে লেট যে ডিসিটি, লেট ডিসিটিতে কি হয়, লেট ডিসিটিতে মেনলি আমার রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম আর ওয়াটার। এখানে মেনলি রিঅ্যাবজর্ব হয়, এখানে রিঅ্যাবজর্ব হয় সোডিয়াম, আর কি রিঅ্যাবজর্ব হয়, ওয়াটার। এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা এমনি এমনি হয় না, কারো প্রেজেন্সে হয়। কার প্রেজেন্সে হয়? একটা স্পেসিফিক ফ্যাক্টরের প্রেজেন্সে, যেমন যার নাম হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরন বলে একটা হরমোন এখানে কাজ করে, অ্যালডোস্টেরন হরমোনের প্রেজেন্সে এই রিঅ্যাবজর্পশনটা হয়। আর এই যে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা, এটাও কোন একটা স্পেসিফিক হরমোনের প্রেজেন্সে হয়, সেই স্পেসিফিক হরমোনটা হচ্ছে এডিএইচ। তাহলে এডিএইচ হরমোনের প্রেজেন্সে লেট ডিসিটিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, আর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় অ্যালডোস্টেরনের প্রেজেন্সে। তাই এটাকে আমরা মেনলি কি বলি, ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। ওকে, এবার চলে আসি কালেক্টিং ডাক্ট। এডিএইচ যে সেলের উপর কাজ করে সেটাকে বলা হয় প্রিন্সিপাল সেল, এখানে থাকে প্রিন্সিপাল সেল। লেট যেটা ডিসিটি, এখানে প্রিন্সিপাল সেলের উপর কাজ করে, এটা পি সেল। এবার কালেক্টিং ডাক্টে আমার দুই ধরনের সেল থাকে বলেছিলাম, প্রিন্সিপাল সেল আর ইন্টারকাটেড সেল। প্রিন্সিপাল সেলেও এখানে এডিএইচ কাজ করে, এবং এডিএইচ এর প্রেজেন্সে প্রিন্সিপাল সেলেও ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখানেও এও কি করে, ওয়াটার রিঅ্যাবজর্ব করে, এ হেল্প করে। তাহলে এডিএইচ এর উপস্থিতিতে এখানেও ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আর কি হয়, এখানে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়।
এখানে কিছুটা ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয় কোথায়? কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্টে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়, ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, আর এখানে এইচ প্লাস আর HCO3 মাইনাস রিঅ্যাবজর্পশন হয়। এইচ প্লাস HCO3 মাইনাস, ওটা কে করে? ইন্টারকালেক্টেড সেল করে। আর এই রিঅ্যাবজর্পশনের পর ফাইনালি তৈরি হয় আমার ইউরিন। এটা খালি রিঅ্যাবজর্পশনের গল্প বলা, এখনো আমি সিক্রেশন বলিনি। তাহলে আমি রিঅ্যাবজর্পশন কোথায় কি রিঅ্যাবজর্পশন হয় এবং কিভাবে রিঅ্যাবজর্পশন হয়, এই ডিজিটাল ইনানটিউবুলের রিঅ্যাবজর্পশন গুলো বললাম কোনো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট রিঅ্যাবজর্পশন। এখানে দুটো রিঅ্যাবজর্পশন হয়, সোডিয়াম আর ওয়াটার। আমার আমার যেটা কালেক্টিং ডাক্ট সেখানেও ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখানে এডিএইচ কি করে? এডিএইচ এখানে যে প্রিন্সিপাল সেলের মেমব্রেনে অ্যাকুয়াপোরিন বলে ওয়াটার চ্যানেলের নাম্বার বাড়ায়। ওয়াটার চ্যানেল হচ্ছে অ্যাকুয়াপোরিন। এডিএইচ মেনলি অ্যাকুয়াপোরিনের নাম্বার বাড়ায় কোথায়? অ্যাকুয়াপোরিন টাইপ 2 এর নাম্বার বাড়ায় আমার এতে, ওই কি বলে, কালেক্টিং ডাক্ট এর বা লেট ডিসিটির প্রিন্সিপাল সেলের এপিক্যাল মেমব্রেনে দিয়ে ফাইনালি ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বাড়ায়। ওকে, তাহলে এই গেল আমার রিঅ্যাবজর্পশন। তাহলে